হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। ম্যাক্সিমাম পসিবল লস মেথডের উপর ভিত্তি করে পিসমিল ডিস্ট্রিবিউশনের আজকে একটি অঙ্ক করব। অঙ্কটা অলরেডি তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা একটু দেখো। তবু আমি একটু বলে দিচ্ছি, ফার্মটিতে 3 জন পার্টনার ছিল যাদের প্রফিট শেয়ারিং রেশিও 3:2:1। ফার্মটির এক্সটার্নাল লায়াবিলিটি 3,15,000, ইন্টারনাল লায়াবিলিটি 3,36,000। ফার্মটির টোটাল লায়াবিলিটি 6,51,000। এই লায়াবিলিটিটা ফার্ম পরিশোধ করবে যখন যখন ক্যাশ অ্যাভেলেবেল হবে, তখনই তারা পেমেন্ট করে দেবে। এই রিপেমেন্টের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফার্ম সর্বপ্রথমে আউটসাইড লায়াবিলিটি পরিশোধ করবে। আউটসাইড লায়াবিলিটি পরিশোধ করার পর যদি হাতে ক্যাশ অ্যাভেলেবেল থাকে, তারপর ইন্টারনাল লায়াবিলিটি অর্থাৎ ক্যাপিটালের টাকা পরিশোধ করবে। আমাদের এখানে 30/9/90 যে ব্যালেন্স শিটটা দেয়া আছে, তোমরা অলরেডি অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছ। আমাদের ক্যাশ ইন হ্যান্ড ছিল 42,000। এছাড়া আমরা ডেটার্স এবং স্টক এগুলো বিভিন্ন সময় বিক্রি করে টাকা রিয়েলাইজ করেছি। 31/10 আমরা রিয়েলাইজ করেছি 1,15,500। 30/11 রিয়েলাইজ করেছি 1,80,600। 31/12 রিয়েলাইজ করেছি 97,650। 31/1/91 রিয়েলাইজ করেছি 1,91,750। 28/2 রিয়েলাইজ করেছি 48,000। অর্থাৎ আমাদের টোটাল ক্যাশ অ্যাভেলেবল হচ্ছে 5,93,500। অথচ আমাদের রিপে করতে হবে 6,51,000। কিভাবে এটা আমরা ধীরে ধীরে পেমেন্ট করব সেটা এবার তোমরা দেখো। আমাদের আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি মানে সান্ডি ক্রেডিটার্সের কাছে আছে 3,15,000। ক্যাপিটাল এ পাবেন 2,10,000, বি পাবেন 1,05,000, সি পাবেন 21,000। এ বি সি এনাদের প্রফিট শেয়ারিং রেশিও 3:2:1। আমাদের যখন ক্যাশ আসবে তখনই আমরা পেমেন্ট করব। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে সান্ডি ক্রেডিটার্সের লায়াবিলিটি আমরা পরিশোধ করব। সান্ডি ক্রেডিটার্সের পরে আমরা ক্যাপিটালে যাব। 30/9/90 আমাদের হাতে ক্যাশ ছিল 42,000। এই 42,000 আমাদের হাতে ক্যাশ আছে, বাইরে দেনা আছে 3,15,000 টাকা। অর্থাৎ পুরো টাকাটাই আমাদেরকে সান্ডি ক্রেডিটার্সকে দিয়ে দিতে হবে। তাই যাকে দিচ্ছি টাকাটা ঠিক সেই কলামে লিখে আমরা ব্যালেন্সিং ফিগারে চলে যাব। দেখো, আমি তাই লিখেছি অ্যামাউন্ট পেড টু সান্ডি ক্রেডিটার্স 42,000। 42,000 সান্ডি ক্রেডিটার্স কলামে লিখে ব্যালেন্সিং ফিগার করেছি। ব্যালেন্স ডিউ সান্ডি ক্রেডিটার্সের এই মুহূর্তে ব্যালেন্স হচ্ছে 2,73,000। ক্যাপিটাল এর যা ছিল, বি এর যা ছিল এবং সি এর যা ছিল সেম অ্যাজ বিফোর। এরপর আমাদের হাতে টাকা এসে পৌঁছেছে, দেখো ভালো করে তোমাদের অঙ্কের মধ্যে দেয়া রয়েছে 31/10/90। ভালো করে দেখো, 31/10/90। ওই সময় যা টাকা আমাদের হাতে এসেছে সেই টাকাটা রিয়েলাইজ করতে আমাদের কিছু খরচ হয়েছিল। সেই খরচটা বাদ দিয়ে আমরা নেট রিয়েলাইজ করেছিলাম 1,15,500। অথচ আমাদের এখনও পর্যন্ত আউটসাইড লায়াবিলিটি রয়েছে 2,73,000। সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী আমরা পুরো টাকাটাই সান্ডি ক্রেডিটার্সকে দিয়ে দেব, লেস অ্যামাউন্ট পেড টু
সান্ডি ক্রেডিটার্স 1,15,500, পুরো টাকাটাই আমরা সান্ডি ক্রেডিটার্সকে দিয়ে দেবো এবং টাকাটা আমরা সান্ডি ক্রেডিটার্স কলামে লিখব 1,15,500। অন্য কাউকে আমরা কিছু দিতে পারিনি। দেওয়ার পর আমরা দেখতে চাই আমাদের ব্যালেন্স ডিউ কত। দেখো ব্যালেন্স ডিউ রয়েছে সান্ডি ক্রেডিটার্সের ডিউ রয়েছে 1,57,500 এবং আমাদের পার্টনারদের যা ছিল তাই ডিউ রয়েছে, অর্থাৎ এর রয়েছে 2,10,000, বিয়ের রয়েছে 1,05,000 এবং সিয়ের রয়েছে 21,000। যখন আমাদের কাছে ক্যাশ আসবে তখনই আমরা দেব। এরপর আমাদের কাছে 30/11-তে আমাদের কাছে ক্যাশ এসেছে। অ্যাভেলেবেল নেট ক্যাশের পরিমাণ হচ্ছে, ভালো করে দেখো, অ্যাভেলেবেল নেট ক্যাশের পরিমাণ হচ্ছে 1,80,600। তাই আমরা লিখছি নেট রিয়েলাইজেশন। নেট রিয়েলাইজেশন হচ্ছে 1,80,600। অথচ ভালো করে এইবারেই অঙ্কটার খেলা শুরু হচ্ছে। আমাদের হাতে ক্যাশ রয়েছে 1,80,600, অথচ আমাদের আউটসাইড লায়াবিলিটি রয়েছে 1,57,500। তাহলে আমরা আগে আউটসাইড লায়াবিলিটিটা শোধ করে দিই। লেস অ্যামাউন্ট পেড টু সান্ডি ক্রেডিটার্স, একদম যা ছিল সেই টাকাটাই আমরা পেমেন্ট করে দিচ্ছি 1,57,500। সঙ্গে সঙ্গে এখানে লিখে দিলাম 1,57,500। এটা পেমেন্ট করার পর আমাদের কাছে ব্যালেন্স তখনও কিছু সারপ্লাস রয়ে যাচ্ছে। এই সারপ্লাসের পরিমাণ দেখো 23,100। এখন পর্যন্ত অঙ্কটা আমরা যা রান করেছি, বাইরের সমস্ত দেনা শোধ করে দেওয়ার পর আমাদের হাতে যে বিভিন্ন সময় টাকা এসেছে, শোধ করার পর আমাদের কাছে ক্যাশ পড়ে রয়েছে 23,100। এই অঙ্কটার মূল মন্ত্র হচ্ছে, যখন যে পরিমাণ ক্যাশ থাকবে আমরা ধরে নেব এই টাকাটাই আমাদের শেষ টাকা, আর টাকা আসবে না। অর্থাৎ 23,100 টাকা দিয়ে আমাদের ক্যাপিটালের যে দেনাটা রয়েছে সেই দেনাটা শোধ করতে হবে। আমাদের ক্যাপিটাল বাবদ এ, বি, সি তিনজনে মিলে আমাদের কাছ থেকে টাকা পাবেন 3,36,000। অর্থাৎ আমাদের হাতে এই মুহূর্তে ক্যাশ রয়েছে 23,100। এই 23,100 টাকা কিভাবে আমরা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করব, সেটাই হচ্ছে এই অঙ্কটার আসল খেলা বা মূল মন্ত্র। দেখো 3,36,000-এর মধ্যে 23,100 টাকা যদি ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো না 3,12,900। অর্থাৎ এই মুহূর্তে আমরা বলতে পারি আমাদের হাতে যা ক্যাশ রয়েছে তাতে আমাদের ম্যাক্সিমাম লস হবে 3,12,900। এই কারণে মেথডটার নাম দেওয়া হয়েছে ম্যাক্সিমাম পসিবল লস মেথড। দেখা যাক সেটা আমরা কিভাবে করব। আমি অঙ্কটা পরের স্টেপে যাচ্ছি। আমাদের সান্ডি ক্রেডিটার্সের সমস্ত দেনা শোধ করে দেওয়ার পর আমাদের হাতে সারপ্লাস ক্যাশ ছিল 23,100। এই 23,100 টাকা আমরা এবার ক্যাপিটালের মধ্যে ডিস্ট্রিবিউট করব। আমাদের ক্যাপিটালের বাবদ টোটাল পার্টনারদের পাওনা আছে 3,36,000। আমাদের হাতে অ্যাভেলেবেল ক্যাশ 23,100। আমাদের দিতে পারবো না
3,12,900। এই 3,12,900 এই মুহূর্তে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লস। এই লসটা আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথমে যা প্রফিট শেয়ারিং রেশিও 3:2:1 সেই অনুপাতে পার্টনারদের মধ্যে অ্যালোকেট করে দেওয়া। এই টাকাটা যদি আমরা পার্টনারদের মধ্যে অ্যালোকেট করে দিই, এ এবং বি এবং সি এনাদের মধ্যে যে পরিমাণ পোর্শন এনাদের ভাগে পড়বে সেটা আমি লিখছি, তোমরা দেখো। এর ভাগে পড়বে 1,56,450, বি এর ভাগে পড়বে 1,04,300, সি এর ভাগে পড়বে 52,150। এটা হচ্ছে ম্যাক্সিমাম লসটা ক্যাপিটাল অ্যাকাউন্টে বাংলা কথা ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার পর আমাদের পরবর্তী ওয়ার্কিংস হচ্ছে নেট আমাদের আর পাওনাদার মানে এখানে পার্টনাররা কত পাবেন। এ পাবেন এই মুহূর্তে শো করছে 53,550, বি পাবেন 700 টাকা, সি পাবেন 31,150। কিন্তু ভালো করে দেখো, এটা হবে নেগেটিভ। আমাদের ম্যাক্সিমাম লসটা পার্টনারদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর অ্যাডজাস্টেড ক্যাপিটাল ফিগার যদি কখনো কোনো পার্টনারের নেগেটিভ এসে যায়, আমাদের এই অঙ্কে সি এর নেগেটিভ এসে গেছে 31,150, তখন আমাদের সেই নেগেটিভ ফিগারটাকে অন্য পার্টনারদের মধ্যে ক্যাপিটালের অনুপাতে অ্যালোকেট করতে হবে। অর্থাৎ সি এর যে ডেবিট ব্যালেন্স, নেগেটিভ মানে আসলে ডেবিট ব্যালেন্স ক্যাপিটাল অ্যাকাউন্টের, সিজ ডেবিট ব্যালেন্স allocated to A and B in ratio 2:1, sorry 3:2 ক্যাপিটাল রেশিও। সেই 3:2-তে না 2,10,000 1,05,000 2:1 এই রেশিওতে ডিস্ট্রিবিউট করলে এর ভাগে এসে পড়বে -20,767, বি এর ভাগে পড়বে -10,383, আর এটা প্লাস হয়ে যাবে 31,150। এরপর আবার আমাদের নেট ব্যালেন্স বের করতে হবে। দেখো এই জায়গাটা হয়ে গেছে নীল, এই জায়গাটার ফিগার আসছে -9,683, আর এই জায়গার ফিগার আসছে 32,783। যতক্ষণ পর্যন্ত নেগেটিভ ফিগারটা পজিটিভ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অ্যালগোরিদমটা চালিয়ে যেতে হবে। অ্যালগোরিদমটা মানে হচ্ছে আমাদের এই নেগেটিভ ব্যালেন্সটাকে অন্য পার্টনারদের মধ্যে ক্যাপিটাল রেশিওতে ডিস্ট্রিবিউট করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ক্যাপিটালটা পজিটিভ আসছে। এখন একজনই পার্টনার রয়েছে, আমাদের বি এর ডেবিট ব্যালেন্স আছে, এই ডেবিট ব্যালেন্সটা আমরা এর মধ্যে ট্রান্সফার করে দেব। তার মানে হচ্ছে বি's ডেবিট ব্যালেন্স ট্রান্সফার টু ই 9,683, এখানে প্লাস 9,683। এই মুহূর্তে দেখো এটা হয়ে গেছে নীল,
এটা হয়ে গেছে নীল, আর এটা হয়ে গেছে 23,100। এই 23,100 আমাদের যে সারপ্লাস টাকাটা ছিল সেই টাকাটা এই মুহূর্তে আমরা একে দেব। অর্থাৎ সারপ্লাস অ্যামাউন্ট অফ রুপিস 23,100 পেড টু এ, 23,100 একে দেওয়া হলো। দেওয়ার পর দেখো এই মুহূর্তে প্রত্যেকের ব্যালেন্স নীল হয়ে গেল, অ্যাজ ইফ এই মুহূর্তে প্রত্যেকের ব্যালেন্স নীল। আমি বলেছিলাম যে টাকাটা যখন পাচ্ছি আমরা ধরে নেব, এছাড়া আমরা আর কোনো টাকা পাবো না। আমাদের এখানে যে টাকাটা এসেছিলো সেই টাকাটা সানডে ক্রেডিটার্স এবং ক্যাপিটালের মধ্যে ডিস্ট্রিবিউট করার পর দেখা যাচ্ছে ক্যাপিটালটা প্রত্যেকের নীল হয়ে গেছে। এটা অ্যাজ ইফ এই মুহূর্তে নীল। আসলে প্র্যাকটিক্যালি টাকাটা কিন্তু নীল হয়নি, প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের ডিউজ আছে। ডিউজ টু পার্টনারদের মধ্যে ডিউজ আছে। অর্থাৎ এই টাকা থেকে আমরা যে 23,100 টাকা পেমেন্ট করেছি সেটা বাদ দেওয়ার পর এখনও পর্যন্ত আমাদের কাছে পাবেন 1,86,900, বি পাবেন 1,05,000, সি পাবেন 21,000 টাকা। এই টাকাগুলো আমরা দেব আবার যখন টাকা আসবে, যখনই আসবে তখনই আমরা ধরে নেব আর আসবে না, সেই টাকাটা ডিস্ট্রিবিউট করে দেব। দেখা যাক পরে আবার কখন টাকা আসবে তখন আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করব। 23,100 টাকা এ পার্টনারকে দেওয়ার পর আমাদের পার্টনারদের কাছে ডিউ ছিল, এর কাছে 1,86,900, বি এর কাছে 1,05,000, সি এর কাছে 21,000। এরপর যা টোটাল যোগ করলে দেখা যাচ্ছে 3,12,900। এরপর আমাদের কাছে ক্যাশ এসে পৌঁছেছে 31/12/90 97,650। এই লায়াবিলিটির এগেনস্টে 97,650 টাকা যদি আমরা পেমেন্ট করি তাহলে আমরা পেমেন্ট করতে পারবো না 2,15,250 টাকা। প্রত্যেকবারই এই একই প্যাটার্নের লেখা তোমরা লিখবে। দেখো লেখাটা কি লিখছি, ম্যাক্সিমাম পসিবল লস অ্যালোকেটেড ইন প্রফিট শেয়ারিং রেশিও, যেটা বইয়ে দেওয়া আছে সেই রেশিও অনুযায়ী লিখবে। কতখানি এই মুহূর্তে ক্যাপিটাল বাবদ দিতে হবে আর আমাদের হাতে কতখানি ক্যাশ এসে পৌঁছেছে, কতখানি টাকা আমরা দিতে পারবো না, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লস। এই লেখাটা একদম গদের লেখা, একই টাইপের লেখা। এটা লেখার পর এই টাকাটা আমরা প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করলে এর ভাগে পড়বে 1,07,000, ধীরে ধীরে করছি, 1,07,625। বি এর ভাগে পড়বে 71,250, সি এর ভাগে পড়বে 35,875 টাকা। এগুলো সব এই লসটা ওনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। ট্রান্সফার করার পর ব্যালেন্সিং ফিগার কত হচ্ছে দেখো, প্লেন বিয়োগ করে দেবে 79,275, 79,275, 33,250, আর এখানে আসছে -14,875। আমি বলেছিলাম
লসটা ডিস্ট্রিবিউট করার পর কোনো পার্টনারের যদি নেগেটিভ ফিগার এসে যায় বা ডেবিট ব্যালেন্স এসে যায়, সেই ডেবিট ব্যালেন্সটা অন্য পার্টনারদের মধ্যে অ্যালোকেট করবে, কিন্তু অ্যালোকেটেড রেশিও হচ্ছে তাদের যে শুরুতে ক্যাপিটাল ছিল ক্যাপিটালের রেশিও। ক্যাপিটালের রেশিও হচ্ছে 2:1। আমাদের এখানে সি এর নেগেটিভ ব্যালেন্স এসে গেছে বা ডেবিট ব্যালেন্স এসে গেছে 14,875। এই 14,875 এ এবং বি এর মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো বা অ্যালোকেট করে দেবো ক্যাপিটাল রেশিও। কথাটা ভালো করে জেনে নাও, ক্যাপিটাল রেশিওতে লস ডিস্ট্রিবিউট করার পর যে নেট ব্যালেন্স থাকবে, তার যে নেগেটিভ ব্যালেন্স থাকবে, সেই নেগেটিভ ব্যালেন্সটা অন্য পার্টনারদের মধ্যে ক্যাপিটাল রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। আমাদের এখানে 14,875 এ এবং বি এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ সিজ ডেবিট ব্যালেন্স allocated to A and B in capital ratio। এইটা হচ্ছে ভাইটাল কথা, দ্যাট ইজ 2:1। এই টাকাটা এদের মধ্যে ডিস্ট্রিবিউট করলে এর ভাগে পড়বে নেগেটিভ 9,917, বি এর ভাগে পড়বে নেগেটিভ 4,958। যেহেতু এই টাকাটা চলে যাচ্ছে, এখানে হলো 14,875। আমি বলেছিলাম এই অ্যালগরিদমটা কন্টিনিউ করে যাবে যতক্ষণ পর্যন্ত না পজিটিভ আসছে। দেখো এই জায়গাটা এসে গেছে নীল, এই জায়গাটার ফিগার আসছে 28,292 এবং এখানকার ফিগার আসছে 69,358। এর পজিটিভ 69,358, বি এর পজিটিভ 28,282। এই টাকাটাই আমরা এই যে আমাদের হাতে ক্যাশ এসেছিল ওনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেব। দেখো কিভাবে করছি, লেস অ্যামাউন্ট অফ রুপিস 97,650 ডিস্ট্রিবিউটেড। এখানে দেব 69,358, এখানে দেব 28,292। দেওয়ার পর দেখো এখানের ফিগারও হয়ে গেছে নীল, এখানের ফিগারও হয়ে গেছে নীল, এখানের ফিগারও হয়ে গেছে নীল। অর্থাৎ এই মুহূর্তে আমাদের 97,650 টাকা আমরা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর এই মুহূর্তে অ্যাজিভ প্রত্যেকের ক্যাপিটাল জিরো হয়ে গেছে। এটা কিন্তু অ্যাপারেন্টলি জিরো, প্র্যাকটিক্যালি ইট ইজ নট জিরো। প্র্যাকটিক্যালি কিন্তু তাদের মধ্যে ডিউ রয়েছে। ডিউটা কত আমি সেটা তোমাদেরকে ফিগারটা বের করে দেখিয়ে দিচ্ছি। আমাদের এত টাকা এর পাওনা ছিল, একে দিয়েছি এত টাকা, এই টাকা থেকে এই টাকাটা মাইনাস করলে যেটা হবে সেটাই হবে নেট অ্যামাউন্ট ডিউ। ফিগারটা হচ্ছে 1,17,542, বি এর ফিগার 76,708, ডি এর ফিগার 21,000। এরপরে আবার যখন টাকা আসবে তখন আমরা এই টাকাটা পে অফ করব। দেখা যাক টাকাটা কখন আসে। আমরা অঙ্কটা পড়ে দেখতে পাচ্ছি নেক্সট আমাদের কাছে টাকা এসেছে 31/1/91। তাহলে দেখো 97,650 টাকা পেমেন্ট করার পর আমাদের কাছ থেকে মানে ফার্মের কাছ থেকে এ আরও পাবে 1,17,542, বি পাবে 76,708,
সি পাবে 21,000, তিনটেকে যোগ করলে হবে 2,15,250। এটাও আমাদের পেমেন্ট করতে হবে যখন আমাদের কাছে টাকা এসে পৌঁছাবে। আমরা অঙ্কটা পড়ে দেখতে পাচ্ছি নেক্সট আমাদের কাছে টাকা এসে পৌঁছেছে 31/1/91। 31/1/91 আমাদের কাছে এসেছে 1,09,750। অর্থাৎ আমরা এই টাকাটা পার্টনারদের দেওয়ার পর আমরা দিতে পারবো না 1,05,500। এই মুহূর্তে এটাই হচ্ছে ম্যাক্সিমাম লস। এই লসটা পার্টনারদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ডিস্ট্রিবিউট করে দেওয়া। দেখা যাক ডিস্ট্রিবিউট আমরা করে দিচ্ছি, করে দিয়ে কি রেজাল্ট হয়। ডিস্ট্রিবিউট করলে এর ভাগে পড়বে 52,750, সি এর ভাগে পড়বে 35,167 এবং সি এর ভাগে পড়বে 17,583। এটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর মানে এই লসটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর ওদের আর ব্যালেন্স কত থাকছে সেটা আমরা দেখতে চাই। এর আসছে 64,792, বিয়ের আসছে 41,541, সিয়ের আসছে 3,417। আমরা এই টাকাটাই এটা যোগ করলে দেখো 1,09,750 হবে। এই টাকাটাই সবগুলোই পজিটিভ এসে গেছে, যার ফলে আমাদের আর রিডিস্ট্রিবিউট করতে হয়নি। আমরা এই টাকাটা যার যা এসেছে এই টাকাটা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। লেস অ্যামাউন্ট অফ ₹1,09,750 ডিস্ট্রিবিউটেড 64,792, 41,541, 3,417 ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর প্রত্যেকের নীল হয়ে গেল, প্রত্যেকের নীল হয়ে গেল। অর্থাৎ 1,09,750 টাকা যখন আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম প্রত্যেকটা পার্টনারদের মধ্যে, তখন দেখা গেল প্রত্যেকটা পার্টনারদের ভ্যালু নীল হয়ে গেছে। এই নীলটা কিন্তু অ্যাপারেন্টলি নীল, প্র্যাকটিক্যালি কিন্তু নীল নয়। প্র্যাকটিক্যালি তাদের ডিউজ আরও আছে, সে ডিউজটা কত সেটা আমি দেখতে চাইছি। ব্যালেন্স ডিউজ, ব্যালেন্স ডিউজ হচ্ছে আমরা যদি এটাকে এ বলি আর এটাকে যদি আমরা বি বলি, তাহলে ব্যালেন্স ডিউ হবে এ মাইনাস বি, এটা করলে যা হবে। এবং সেই ফিগারটা দাঁড়াচ্ছে 52,750, 35,167 এবং 17,583। দেখো বুঝতে পারলে কি না? আমাদের এ হচ্ছে এই পরিমাণ ডিউ ছিল। নেক্সট 31/1 আমাদের কাছে 1,09,000 এসেছে। এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম লস 1,05,500। এই লসটাকে প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করার পর কার কতখানি নেট পেয়েবিল হচ্ছে সেই টাকাটা আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। ডিস্ট্রিবিউট করতেই দেখা গেল নীল। আসলে এর রেসপেক্টে আমরা পেমেন্ট করেছি এতটা, এর রেসপেক্টে পেমেন্ট করেছি এতটা, এর রেসপেক্টে পেমেন্ট করেছি এতটা, বাকি রইল মানে ব্যালেন্স কত টাকা রইল আমি এ এবং বি দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এ থেকে বি বিয়োগ করে দিয়ে 52,750, 35,167 এবং 17,150 এত টাকা ডিউ রয়েছে। যে ডিউয়ের পরিমাণ হচ্ছে 1,05,500। পরে যদি আবার টাকা আসে
তখন আবার আমরা এই টাকাটা ডিস্ট্রিবিউট করব, দেখা যাক পরে কখন টাকা আসে। আমরা অলরেডি অঙ্কে দেখতে পাচ্ছি 28/2/91 আমাদের কাছে 48,000 টাকা এসে পৌঁছেছে, অর্থাৎ 1,05,500-র মধ্যে 48,000 টাকা এসেছে। সেই 48,000 টাকা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করছি ঠিক একইভাবে সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি একই কথা বারবার না বলে আমি একবারে ডাইরেক্ট বলছি, আমাদের আগের যে টাকাটা এসেছিল সেই টাকাটা রিপে করার পর আমাদের পার্টনারদের কার কত পাওনা ছিল সেটা আমি তোমাদের এখানে লাল কালি দিয়ে লিখে দিয়েছি। এই তিনটেকে যোগ করলে তোমরা দেখবে 1,05,500। এই 1,05,500 রেসপেক্টে 28/2/91 আমরা নেট রিয়েলাইজ করেছি 48,000, আমরা রিয়েলাইজ করতে পারিনি 57,500। এটাই হচ্ছে ম্যাক্সিমাম লস এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট রিয়েলাইজেশন। এই লসটা ঠিক একই লেখা, একই টেকনিক, প্রফিট শেয়ারিং রেশিও 3:2:1 রেশিওতে এদের মধ্যে ডিস্ট্রিবিউট করার পর ক্যাপিটালের মধ্যে যে পজিটিভ ব্যালেন্স থাকবে সেই পজিটিভ ব্যালেন্সটা আমরা তাদেরকে দিয়ে দেব। তোমরা যোগ করে দেখবে, এটা একটা ক্রস চেকিং, পজিটিভ ব্যালেন্সটা অবশ্যই 48,000-এর মধ্যে মিলবে। যদি 48,000-এর সঙ্গে সমান না হয় তাহলে তোমরা অবশ্যই বুঝে নেবে আমাদের ক্যালকুলেশনের কোথাও ভুল হচ্ছে। এখন 57,500 3:2:1 অনুপাতে ভাগ করলে ABC কার ভাগে কত যাচ্ছে সেটা আমি লিখে দেখাচ্ছি, তোমরা ক্যালকুলেটর মেরে একটু রিচেক করে নেবে। 28,750 এর ভাগে যাচ্ছে, বি এর ভাগে যাচ্ছে 19,167, সি এর ভাগে যাচ্ছে 9,583। এই লসটা ওনাদের মধ্যে ট্রান্সফার করে ABC এর মধ্যে ট্রান্সফার করে দেওয়ার পর যে পরিমাণ ব্যালেন্স থাকছে, এর ব্যালেন্স থাকছে পজিটিভ 24,000, বি এর ভাগে থাকছে পজিটিভ 16,000 এবং সি এর ভাগে থাকছে পজিটিভ 8,000। এই তিনটেকে যোগ করবে, যোগ করলে দেখবে অবশ্যই সেটা 48,000-এর সঙ্গে মিলবে। না মিললেই বুঝবে অঙ্ক আমাদের ভুল হচ্ছে। আমরা এখন এই অ্যামাউন্ট অফ রুপিস 48,000 টাকা যার যা পজিটিভ আছে সেই পজিটিভ ব্যালেন্সের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। অর্থাৎ এনাকে দিলাম 24,000 টাকা, বিকে দিলাম 16,000 টাকা, সিকে দিলাম 8,000 টাকা। এই দেওয়ার পর এই মুহূর্তে ব্যালেন্স জিরো হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে অ্যাপারেন্টলি জিরো। ফাইনালি ফিগারটা এদের এখনও পর্যন্ত ফার্মের কাছে পাওনা আছে, ABC ফার্মের কাছে এখনও টাকা পাবে। সেটা কত টাকা পাবে আমরা জাস্ট এই ফিগারটাকে আমি সি বলে ডিনোট করছি, এই ফিগারটাকে ডি বলে ডিনোট করছি। সি ছিল ইনিশিয়ালি পাওনা, ডি আমরা তাকে পেমেন্ট করতে পেরেছি 24,000। এইটা থেকে 24,000 বিয়োগ করলে যে ফিগারটা দাঁড়াচ্ছে সেই ফিগারটা দেখো 28,750, বি এর দাঁড়াচ্ছে 19,167, সি এর দাঁড়াচ্ছে 9,583। এইটার নাম আসলে এটা লস অন রিয়েলাইজেশন। এই ফিগারটা আমাদের অঙ্ক এখানেই। ক্যাশ কখন কখন আসছে, কিভাবে ডিস্ট্রিবিউশন করব সেটা শেষ হয়ে গেল। তাহলে অঙ্কটা আমি তোমাদেরকে আর একবার বলছি। ফাইনাল পেমেন্ট হচ্ছে আমাদের কার কত ডিউজ আছে সেটা তোমরা দেখে নেবে। সেই ডিউজের মধ্যে আমাদের হাতে যখন অ্যাভেলেবেল ক্যাশ থাকবে, অ্যাভেলেবেল ক্যাশ দিয়ে সর্বপ্রথম আমরা আউটসাইড দেনা শোধ করব। আউটসাইড দেনা শোধ করার পর আমরা পার্টনারদের দেনা শোধ করতে শুরু করব। যখন যখন ক্যাশ আসবে তখন তখন শোধ করব। তাদের দেনা কতটা আছে, ক্যাশ কতটা আছে, কতটা দিতে পারবো না, সেই টাকাটাকে প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে
নেট ব্যালেন্স বার করব। নেট ব্যালেন্স বার করার পর যদি পজিটিভ এসে যায় তো ওয়েল অ্যান্ড গুড, যদি কোনো পার্টনারের নেগেটিভ এসে যায় সেই নেগেটিভ ব্যালেন্সটাকে অন্য পার্টনারদের মধ্যে ইনিশিয়ালি যে ক্যাপিটাল ছিল ক্যাপিটাল রেশিওতে আবার রিডিস্ট্রিবিউট করবে নেগেটিভ ব্যালেন্সটাকে। এইভাবে করলে দেখা যাবে আলটিমেট ক্যাপিটাল ব্যালেন্সটা পজিটিভ এসে যাবে। যখন পজিটিভ এসে যাবে সেই টাকাটা দিয়ে দেবে, দেওয়ার পর আলটিমেট কতটা ব্যালেন্স ডিউ থাকছে বের করবে। এই প্রসিডিওরটাকে বা এই অ্যালগোরিদমটাকে তোমরা কন্টিনিউ করতে করতে লাস্ট পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না ক্যাশ আসছে। দেখবে কিছু লাস্টে পেমেন্ট বাকি রয়ে যাবে যেটা আমরা দিতে পারবো না। এটাই হচ্ছে আসলে আমাদের লস অন রিয়েলাইজেশন। আশা করি তোমরা এই জায়গাটার এই অ্যাকাউন্টসটা বুঝতে পেরেছো। এরপর আমরা এই অ্যাকাউন্টসটারই ক্যাশ এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের কী পজিশন সেটা সংক্ষেপে করে দেখাচ্ছি। আমরা ক্যাশ অ্যাকাউন্ট অথবা ক্যাশ বুক করছি। ক্যাশ বুকের কি ছক তোমরা উচ্চ মাধ্যমিকে যা জানো সেই ছকই করবে। আমি প্লেন টি ফর্মে জাস্ট তোমাদের জিনিসটা বোঝাবার চেষ্টা করছি। এখানে দেখো ব্যালেন্স শিটে 30/9/90 আমাদের যে ব্যালেন্স শিটটা প্রশ্নপত্রে দেওয়া আছে সেখানে দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড ছিল 42,000, তাই আমি প্লেন টু ব্যালেন্স বিএফ বলে 42,000 টাকা লিখেছি। এবং পরে একটু আগেই যে আমরা ক্যাশ ডিস্ট্রিবিউশন স্টেটমেন্টটা করেছি সেখানে দেখবে এই 42,000 টাকা পুরোপুরি আমরা সানডি ক্রেডিটার্সকে দিয়ে দিয়েছি। এদিকটা হচ্ছে টাকা এলে আমরা এই দিকে লিখি, আর টাকা যদি চলে যায় তাহলে আমরা এই দিকে লিখি। একদম পাতি জিনিস। আমাদের ছিল এই টাকাটা বেরিয়ে গেছে সানডি ক্রেডিটার্সকে, পুরো টাকাটা সানডি ক্রেডিটার্সকে দিয়েছি। এর কোনো বিডিসিডি নেই, অঙ্ক শেষ হয়ে গেছে, ক্যাশ বুকটাও এখানে বন্ধ হয়ে গেছে। নেক্সট আমাদের কাছে 31/10/90 আমাদের কাছে ক্যাশ এসে পৌঁছেছে 1,26,000 টাকা। এই টাকাটা আমরা রিয়েলাইজ করেছি, তাই টু রিয়েলাইজেশন বলে লিখব। এই টাকাটা রিয়েলাইজ করেছে। কিভাবে রিয়েলাইজ করেছি? আমাদের যে স্টক এবং ডেটার্স ছিল সেই স্টক ডেটার্সকে মার্কেটে সেল করে আমরা 1,26,000 টাকা রিয়েলাইজ করেছি 31/10/90। এই টাকাটা রিয়েলাইজ করতে যে আমাদের 10,500 টাকা খরচ হয়ে গেছে। এটাকেও আমরা ডেট দেব 31/10/90, এটাকেও আমরা বাই রিয়েলাইজেশন দিয়েই লিখব। দেখো আমরা রিয়েলাইজ করেছি 1,26,000, এই রিয়েলাইজ করতে 10,500 টাকা আমাদের খরচা হয়েছে। প্রশ্নপত্রে ফিগার দেওয়া রয়েছে, তোমাদের কোনো চিন্তার দরকার নেই। এরপর যা বাকি টাকা ছিল পুরো টাকাটা আমাদের সেই আগের স্টেটমেন্টে দেখবে সানডি ক্রেডিটার্সকে আমরা দিয়ে দিয়েছি। ফিগারটা হচ্ছে 1,15,500। উভয় দিকের ব্যালেন্স 1,26,000 আসছে, বিডিসিডি থাকছে না, 1,26,000 লিখে দিলাম। নেক্সট আমরা টাকা পেয়েছি 30/11-তে। ঠিক একইভাবে টু রিয়েলাইজেশন বলে লিখব। আমরা রিয়েলাইজ করেছিলাম 1,89,000 টাকা 30/11-তে। এই টাকাটা রিয়েলাইজ করতে যে আমাদের কিছু খরচ হয়েছিল সেটাকেও আমরা বাই রিয়েলাইজেশন বলে রিয়েলাইজ অ্যাকাউন্ট বলে লিখব। আমাদের খরচ হয়েছিল 8,400 টাকা। বাকি যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমরা দেখবে ভালো করে স্টেটমেন্টটা দেখবে সানডি ক্রেডিটার্সকে আমরা পেমেন্ট করেছিলাম 1,57,500। আমাদের হাতে 23,100 টাকা ছিল। এই 23,100 টাকা আমরা পেমেন্ট করেছিলাম এ বলে পার্টনারটাকে, তাই লিখলাম ইজ ক্যাপিটাল। উভয় দিকে যোগ করলে হবে
189। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 30/11-তে আমরা 1,89,000 টাকা রিয়েলাইজ করেছি। এই টাকাটা রিয়েলাইজ করতে যে আমাদের এক্সপেন্স হয়েছে 8,400। বাকি যে টাকাটা রয়েছে ওই আগের স্টেটমেন্টে দেখবে সানটি ক্রেডিটার্সকে 1,57,500 দিয়েছি আর 23,100 টাকা এ বলে পার্টনারকে পেমেন্ট করেছি। উভয় দিকেই 1,89,000 মিলে গেছে। নেক্সট আমরা টাকা রিয়েলাইজ করেছি 31/12-তে। 31/12-তে ঠিক একইভাবে টু রিয়েলাইজ বলে লিখব। 31/12-তে আমরা রিয়েলাইজ করেছিলাম 1,05,000। এই 31/12-তে 1,05,000 টাকা রিয়েলাইজ করতে যে আমাদের খরচা হয়েছে 7,350। বাকি যে ব্যালেন্স টাকাটা এ এবং বিকে পেমেন্ট করেছি বাই এজ ক্যাপিটাল বাই বিজ ক্যাপিটাল। স্টেটমেন্টে লেখা আছে, সেখান থেকে দেখে দেখে আমি ফিগার লিখছি। একে পেমেন্ট করেছি 6,9,358, বিকে পেমেন্ট করেছি 28,292। উভয় দিকে যোগ করলে আসছে 1,05,000। নেক্সট আমরা টাকা রিয়েলাইজ করেছি 31/1/91। 31/1/91-তে আমরা রিয়েলাইজ করেছি 1,15,000। এই 31/1/91 রিয়েলাইজ করতে গিয়ে আমাদের এক্সপেন্স হয়েছিল 5,250। বাকি যে টাকাটা রয়েছে সেটা আমরা বাই ক্যাপিটাল বলে লিখে সহজে একে দিয়েছিলাম 64,000, ছোট ছোট হয়ে যাচ্ছে ভাই, ওইখান থেকে লিখবে 792। বিকে দিয়েছিলাম 41,541, সিকে দিয়েছিলাম 3,417। আমি এখানে একটু লিখে দিচ্ছি। একে দিয়েছিলাম 64,792, বিকে দিয়েছিলাম 41,541 আর সিকে দিয়েছিলাম 3,417। এই টাকাগুলো যোগ করবে, উভয় দিকেরই যোগফল 1,15,000 হয়ে যাবে। উভয় দিকের যোগফল করলে 1,15,000 হয়ে যাবে। নেক্সট আমাদের টাকা এসেছে 31/1-এ। 28/2-এ আমাদের হাতে টাকা এসেছে 53,250। এই টাকাটা রিয়েলাইজ করতে যে 5,250 টাকা আমাদের খরচ হয়েছে ও সেই রিয়েলাইজ অ্যাকাউন্ট দিয়েই করা হবে। ব্যালেন্স টাকা 48,000 ছিল, সেই টাকাটা আমরা এ বি সি এর ক্যাপিটালের মধ্যে ভাগ করে দিয়েছি। এর ভাগে 24, বি এর ভাগে 16, সি এর ভাগে 48। উভয় দিকে যোগফল 53,250, ক্যাপিটাল মিলে গেছে। আমাদের এই অঙ্কে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি এখন স্টার্ট করছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স শিটে যা ছিল সেটাই লিখে দিয়েছি। ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বিডি বলে এর 2,10,000, বি এর 1,05,000, সি এর 21,000। এবার এদেরকে যে যে ডেটে যে যে পার্টনারকে যত যত টাকা দিয়েছি ডেবিট দিকে টু ক্যাশ বলে লিখে দেব। যে টাকাটা দিতে পারিনি সেই টাকাটা টু রিয়েলাইজেশন লস
বলে ট্রান্সফার করে দেবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। দেখো কত সহজ অঙ্ক। 31/11/90 আমরা টু ক্যাশ বলে, এদিকটা সব টু ক্যাশ বলে, টু ক্যাশ বলে আমরা একে পেমেন্ট করেছিলাম 23,100 টাকা। নেক্সট 31/12/90 টু ক্যাশ বলে আমরা একে পেমেন্ট করেছিলাম 69,358, বিকে পেমেন্ট করেছিলাম 28,292। সব স্টেটমেন্টে পেয়ে যাবে। 31/1/91 টু ক্যাশ একে পেমেন্ট করেছিলাম 64,792, বিকে পেমেন্ট করেছিলাম 41,541, সিকে পেমেন্ট করেছিলাম 3,417। লাস্ট 28/02/91 ঠিক একইভাবে টু ক্যাশ বলে লিখলাম। একে পেমেন্ট করেছি 24,000, বিকে পেমেন্ট করেছি 16,000 এবং সিকে পেমেন্ট করেছি 8,000। আর লাস্ট আমরা পেমেন্ট করতে পারলাম না 28,750 একে, বিকে 19,167, সিকে 9,583। এটা ব্যালেন্সিং ফিগার। এটাই হচ্ছে এই 28/2 আমি ডেট দেব, এরপরে আমাদের আর কোনো ঘটনা ঘটেনি। টু রিয়েলাইজেশন, লস, ট্রান্সফার। ট্রান্সফার টু ডেফিসিয়েন্সি বলে একটা অ্যাকাউন্ট খোলা হবে, সেই অ্যাকাউন্টে আমরা পোস্টিং করে ট্রান্সফার করে দেবো, অঙ্ক অটোমেটিক সব মিলে যাবে। উভয় দিকেরই যোগফল হচ্ছে 2,10,000, 1,05,000 আর 21,000। 2,10,000, 1,05,000, 21,000। দেখো অঙ্কটা ক্যাপিটাল অ্যাকাউন্টও কত সোজা। আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা রয়েছে সেটা বাই ব্যালেন্স বিডি বলে লেখা হলো। স্টেটমেন্ট দেখে দেখে যে যে ডেটে যে পার্টনারকে যত টাকা পেমেন্ট করেছি টু ক্যাশ টু ক্যাশ টু ক্যাশ টু ক্যাশ অথবা টু ব্যাংক টু ব্যাংক টু ব্যাংক বলে লিখে ফিগারটা বসিয়ে দেবে। যেটা ব্যালেন্সিং ফিগার আসবে সেই জায়গাটা টু রিয়েলাইজেশন লস বলে লিখে দেবে, এটা ট্রান্সফার বলে লিখে দেবে। ট্রান্সফার বলতে ট্রান্সফার টু ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে যাবে, উভয় দিকে ব্যালেন্স অটোমেটিক মিলে যাবে। আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি তারা আমাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে মাধ্যমে আমাকে জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা পেয়ে যাবে, আমাদের ডিটেল দেয়া রয়েছে আমাদের চ্যানেল ডেসক্রিপশান এবং আমাদের ভিডিও ডেসক্রিপশানে। আমরা নেক্সট ডেতে আগামীতে স্টার্ট করব হায়ার পারচেজ। হায়ার পারচেজ বহুত ইম্পর্টেন্ট। দেখা যাবে হায়ার পারচেজের মধ্যে আমরা কিভাবে সহজে, আমরা বেশি অঙ্ক করতে পারবো না কারণ তোমাদের হাতের সামনেই পরীক্ষা এসে গেছে। পরে যদি সুযোগ পাই আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা হায়ার পারচেজের যাতে কোনো ফিগার বা কোনো ভিডিও মিস না করো তার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে। থ্যাংক ইউ।